ওয়েলকাম টু টিনস বাড়ি অরুণিমা। সবার প্রথমেই তোমাদেরকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই এই বছরটা খুব ভালো করে শুরু করো এবং খুব ভালো করে এই বছরটা কাটিও। চলো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয় হলো নবম শ্রেণী তৃতীয় চ্যাপ্টার থেকে বিপাক, মৌল বিপাক হার এবং এই মৌল বিপাক হারের গোলযোগ নিয়ে আলোচনা শুরু করব। চলো শুরু করা যাক। প্রথম যে আলোচনার টপিক সেটা হলো বিপাক বা মেটাবলিজম। এই বিপাক কাকে বলে? আগের পর্বেই আমি এই খাদ্য গ্রহণ, খাদ্য পরিপাক, তারপর খাদ্যের শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ এগুলো সমস্ত নিয়ে আলোচনা করেছি। যদি তোমরা সেই পর্বটা না দেখে থাকো প্লিজ গিয়ে দেখে নিও, আমি আই বাটনে দিয়ে দেবো। চলো এখন শুরু করা যাক। এবার এই যে বিপাক মানে আমরা যে খাদ্য খাচ্ছি সেই খাদ্যের সরল অংশটা শোষিত হচ্ছে এবং সেটা প্রত্যেকটা কোষে গিয়ে পৌঁছচ্ছে। তারপর আমাদের কোষের মধ্যে বিভিন্ন রকম জৈব রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে। সেই বিক্রিয়ার মধ্যে কিছু বিক্রিয়া হয় গঠনাত্মক আর কিছু বিক্রিয়া হয় ধ্বংসাত্মকমূলক। এই যে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোকে একত্রে বলে হলো বিপাক বা মেটাবলিজম। এবার এই যে বিপাককে যদি আমরা একটু খুঁটিয়ে দেখি, দেখব যে এই বিপাক সাধারণত দুই প্রকার হচ্ছে। একটা হলো উপচিতি বিপাক বা অ্যানাবলিজম, আর একটা হলো অপচিতি বিপাক বা ক্যাটাবলিজম। এই উপচিতি বিপাক কাকে বলে? সোজা ভাষায় যদি আমি বলি উপচিতি বিপাক কি, তাহলে যে বিপাকে কোষের মধ্যে কোনো কিছু সংশ্লেষিত হয় তাকেই বলছে উপচিতি বিপাক। মানে এই উপচিতি বিপাকে কোষের যে শুষ্ক ওজন সেটা বৃদ্ধি পায়। তারপর হলো অপচিতি বিপাক। এই অপচিতি বিপাককে যদি সহজ ভাষায় বলি সেটা কি, যে বিপাক ক্রিয়ায় কোষের মধ্যে কোনো বস্তু ভাঙন হয় বা ধ্বংস হয় তাকেই বলছে হলো অপচিতি বিপাক। উদাহরণে আসি, যেমন হলো উপচিতি বিপাকের একটা উদাহরণ হলো সালোক সংশ্লেষ। মানে কোষের মধ্যে যখন সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি সংঘটিত হয় তখন সেই কোষের মধ্যে গ্লুকোজ তৈরি হয়, অর্থাৎ কোষের যে শুষ্ক ওজন সেটা হ্রাস পায়। আর এই যে অপচিতি বিপাকের একটা উদাহরণ হলো যেমন রেচন। কোনো কোষ থেকে যখন কোনো রেচন পদার্থ বেরিয়ে যায় তখন সেই কোষের ওজন কমে আসে। তার মানে কি, যে কোনো কিছু কোষ থেকে বেরিয়ে যাচ্ছে বা ভাঙনমূলক প্রক্রিয়া, সেটা হলো তাহলে একটা অপচিতি বিপাক। তাহলে রেচন হলো একরকম অপচিতি বিপাক। এবার দেখো এই দুটো বিপাক বলার সময় আমি বলেছি যে শুষ্ক ওজন, কোষের শুষ্ক ওজন। শুষ্ক ওজন কেন? দেখো কোষের মধ্যে তো অনেকটা অংশ জল থাকে, সেজন্য জলের তারতম্য অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, অনেকগুলো আয়নের উপরও নির্ভর করে। সেই জন্য শুষ্ক কথাটা অবশ্যই মেনশন করতে হবে, কারণ কোষের জলের ওজন বেড়ে গেলে কিন্তু সেটা কোনো বিপাকের ক্ষেত্রে কোনো তাৎপর্য রাখে না। এটা শুধুমাত্র যে কোষের মধ্যে কোনো বস্তু বা কোনো পদার্থ তৈরি হচ্ছে বা ভেঙে যাচ্ছে সেইটার ওপরই নির্ভর করেই বিপাককে দেখা হয়। তাহলে এই উপচিতি বিপাকের সংজ্ঞা কি? যে গঠনমূলক বিপাক প্রক্রিয়ায় কোষের মধ্যে কোনো না কোনো পদার্থ সংশ্লেষিত হয় বা তৈরি হয় তাকেই বলছে উপচিতি বিপাক। যেমন সালোক সংশ্লেষ, যেমন পুষ্টি। পুষ্টি মানে কি, আমরা খাদ্য খেলাম, সে খাদ্যের সরল অংশ কোষে গিয়ে ঢুকলো, কোষে গিয়ে ঢোকার পরে কি হলো, কোষের শুষ্ক ওজন বৃদ্ধি পেল, এইটাই হলো পুষ্টি। মানে পুষ্টিও একরকম তোমার উপচিতি বিপাক। এবার আসি অপচিতি বিপাকের সংজ্ঞায়। যে ভাঙনমূলক বিপাক প্রক্রিয়ায় কোষের মধ্যে কোনো না কোনো পদার্থের ভাঙন হয় তাকেই বলছে হলো অপচিতি বিপাক। যেমন হলো রেচন। ঠিক একইভাবে শ্বসনও এক প্রকার অপচিতি বিপাক। শ্বসনে কি হয়, যে খাদ্যবস্তুটা ঢুকছে সেটা অক্সিজেন ওকে গিয়ে কি করে দিচ্ছে, জারণ করে দিচ্ছে এবং তার ফলে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে কোষের মধ্যে যে খাদ্য ছিল সেটা ভেঙে যাচ্ছে, তাহলে কোষের শুষ্ক ওজন হ্রাস পাচ্ছে, সেই জন্য এটা হলো অপচিতি বিপাক। চলো এখন দেখে নিই এই উপচিতি ও অপচিতি বিপাকের পার্থক্য। প্রথম পার্থক্যই হলো উপচিতি বিপাক হলো গঠনমূলক আর অপচিতি হলো এটা ভাঙনমূলক। দ্বিতীয় হলো উপচিতি বিপাকের ফলে কোষের যে শুষ্ক ওজন সেটা বৃদ্ধি পায়, কিন্তু অপচিতি বিপাকের ফলে কোষের যে শুষ্ক ওজন সেটা হ্রাস পায়। তৃতীয় হলো এই বিপাকে সরল থেকে জটিল যৌগ তৈরি হয়, যেমন সালোক সংশ্লেষ, পুষ্টি, এ সমস্ততে। আর এই বিপাকে মানে অপচিতি বিপাকে জটিল যৌগ ভেঙে সরল যৌগে
পরিণত হয়, যেমন হলো শ্বসন, রেচন, এইগুলো। পার্থক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পার্থক্য পড়তে হবে, অনেক সময় প্রশ্নে আসে। এখন আসি বিপাকের তাৎপর্যে। এই বিপাকের প্রধান তাৎপর্য হলো আমরা যে খাদ্য খাচ্ছি, কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাট, সেইগুলোকে ভেঙে সেইখান থেকে শক্তি উৎপন্ন করা, এটা বিপাকের প্রধান একটা কাজ। আর দ্বিতীয় হলো আমরা যে সমস্ত প্রোটিন গ্রহণ করছি, সেই প্রোটিনগুলো ভেঙে নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ তৈরি করে কোষ। সেই যে বর্জ্য পদার্থগুলোকে কোষ থেকে বার করে দেওয়া এবং যাতে সেইগুলো রেচনের মাধ্যমে শরীর থেকে দূর হয়, সেই দিকটা পুরোটাই এই বিপাকের জন্যই হচ্ছে। আর তৃতীয় হলো রাসায়নিক বস্তুকে ভেঙে কোষের মধ্যে সরবরাহ করা। এখন আসি সুষম খাদ্য কাকে বলে। এই সুষম খাদ্যের কতগুলো বৈশিষ্ট্য আছে। প্রথম হলো শরীরের যে ক্যালোরির চাহিদা সেটা যাতে সম্পূর্ণভাবে যোগান দিতে পারে। দ্বিতীয় হলো শরীরের মধ্যে বৃদ্ধি ঘটে। নেক্সট হলো শরীরের মধ্যে যে সমস্ত ক্ষয়ক্ষতি ঘটছে সেগুলোর পূরণ ঘটতে পারে। চতুর্থ হলো শরীরের মধ্যে যে সমস্ত জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটছে সেগুলো যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, সেইগুলোতেই সাহায্য করে এই সুষম খাদ্য। সুষম খাদ্য বলতে সাধারণত কোনো একটা খাদ্যকে বোঝায় না। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, জল, খনিজ লবণ, ভিটামিন, এই সবকটার সংমিশ্রণই হলো সুষম খাদ্য। কারণ এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট, এই তিনটে থেকেই আমরা প্রধানত শক্তি পাই, কাজ করার শক্তি পাই, বৃদ্ধি ঘটে। আর এই যে জল, খনিজ লবণ ও ভিটামিন, এগুলোর চাহিদা আমাদের শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের থেকে অনেকটা কম। এগুলো আমাদের শরীরে বিভিন্ন যে জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে সেই বিক্রিয়াগুলোকে সংঘটিত হতে সাহায্য করে। তাহলে এমন একটা খাদ্য যার ভিতরে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, জল, ভিটামিন, খনিজ লবণ সবকটাই আছে, সেইটাই হলো একটা সুষম খাদ্য। শিশুদের ক্ষেত্রে মাতৃদুগ্ধ হলো একটা সুষম খাদ্যের মধ্যে পড়ে। এখন আসি সুষম খাদ্যের সংজ্ঞাতে। এই সুষম খাদ্য কাকে বলে? ব্যক্তি বিশেষের পুষ্টি, বৃদ্ধি, কর্মশক্তি যোগান, ক্ষয়পূরণ ইত্যাদির জন্য প্রয়োজনীয় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, ভিটামিন, জল, এই উপাদানগুলোর যে নির্দিষ্ট আনুপাতিক মিশ্রণে প্রস্তুত যে খাদ্য, তাকেই বলছে সুষম খাদ্য। তাহলে সুষম খাদ্যের জন্য এই যে কাজগুলো সেগুলো প্রথমে মেনশন করতে হবে, আর তারপরে খাদ্যের যে উপাদানগুলো সেগুলোকেও উল্লেখ করতে হবে। এখানে জলটা বাদ গেছে, সেটাও অবশ্যই লিখতে হবে। এখন আসি মৌল বিপাক হার কাকে বলে। এই মৌল বিপাক হার বা বেসাল মেটাবলিক রেট, এটাকে আগে সহজ ভাষায় আমি বলবার চেষ্টা করছি। যখন একটা সুস্থ স্বাভাবিক মানুষ খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর সময়ে যখন সে বিশ্রামদায়ক পরিস্থিতিতে রয়েছে এবং যে পরিবেশে রয়েছে সেটা আরামদায়ক, সেই অবস্থায় যদি সে থাকে, সেই সময় তার প্রতি একক দেহতল থেকে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকেই বলছে এই বেসাল মেটাবলিক রেট। তাহলে এই বেসাল মেটাবলিক রেট হলো একটা হার, যেটা হলো আমাদের শরীরে একটা যখন বিশ্রামরত অবস্থায় শরীর থেকে যে তাপ নির্গত হয়। এই তাপটা কেন নির্গত হয়? কারণ যখন মানুষ বিশ্রাম নেয় তখন তার কিছু যে বেসিক যে শারীরবৃত্তীয় কাজ সেগুলো চলতে থাকে, যেমন তার হৃৎপিণ্ড চলে, শরীরের মধ্যে রক্ত প্রবাহিত হয়, নিঃশ্বাস প্রশ্বাস চলে, এই যে কিছু নির্দিষ্ট কাজ এগুলো শরীরের মধ্যে চলতে থাকে এবং তারই ফলস্বরূপ শরীরে কিছু তাপশক্তি উৎপন্ন হয়। এই তাপশক্তিটাকেই মাপা হচ্ছে নির্দিষ্ট বর্গ মিটার এরিয়ার হিসাবে, মানে দেহতলের উপর কতটা তাপ শক্তি নির্গত হচ্ছে সেটাকে মাপা হচ্ছে। তাহলে দেখো, এটার সংজ্ঞা হলো কি, কোনো সুস্থ স্বাভাবিক ব্যক্তির হালকা খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর সম্পূর্ণ শারীরিক ও মানসিক বিশ্রামরত অবস্থায় আরামদায়ক পরিস্থিতিতে দেহের প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কার্যকলাপ পরিচালনার জন্য দেহে যে ন্যূনতম তাপশক্তি উৎপন্ন হয় তার হারকেই মৌল বিপাক হার বা বেসাল মেটাবলিক রেট বলে। তাহলে ব্যক্তি যে অবস্থায় আছে সেই ফ্যাক্টরগুলো মানে প্রত্যেকটা লিখতে হবে, বাদ গেলে হবে না। যেমন প্রথমে হলো সুস্থ স্বাভাবিক ব্যক্তি হতে হবে, দ্বিতীয় হলো খাদ্য গ্রহণ যেটা সেটা হালকা হতে হবে, তৃতীয় হলো 12 থেকে 18 ঘন্টা পর এই সময়টাকে দিতে হবে। এই সময়টা কমে এলে কিন্তু বেসাল মেটাবলিক রেট যে ক্যালকুলেশন করা যায় না। তারপর হলো সম্পূর্ণ শারীরিক ও মানসিক বিশ্রামরত অবস্থা হতে হবে। আর ফিফথ হলো আরামদায়ক পরিবেশ হতে হবে। আরামদায়ক মানে খুব বেশি গরম না, খুব বেশি ঠান্ডা নয়, যে ঘরের মধ্যে যে আর্দ্রতা সেটাও নির্দিষ্ট, এই রকম পরিবেশে যাতে সে বিশ্রাম নিচ্ছে তখন এটা ক্যালকুলেট করা
সম্ভব। এই যে বেসাল মেটাবলিক রেটকে মাপা হয় প্রতি ঘন্টায় প্রতি বর্গমিটার দেহতলের জন্য কতটা তাপশক্তি নির্গত হচ্ছে। একটা সুস্থ স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে 40 কিলো ক্যালোরি তাপশক্তি নির্গত হয় প্রতি বর্গমিটার দেহতল প্রতি ঘন্টায়। একটা সুস্থ স্বাভাবিক মহিলার ক্ষেত্রে এইটা হলো প্রায় 37 কিলো ক্যালোরি প্রতি বর্গমিটার পার ঘন্টা, এরমভাবে তাপশক্তি নির্গত হয়। একটি প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে দৈনিক যে ক্যালোরির চাহিদা সেটা হলো প্রায় 2500 থেকে 3000 কিলো ক্যালোরি। আর একটা প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক স্ত্রীদের ক্ষেত্রে দৈনিক চাহিদা হলো প্রায় 1500 থেকে 1700 কিলো ক্যালোরি। এবার এই যে ক্যালোরি, এটা আসে আমাদের খাদ্য থেকে। খাদ্যের প্রধান যে উপাদান সেগুলো হলো কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট থেকে। চলো এখন দেখে নিই যে এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো থেকে প্রত্যেকটা 1 গ্রামে কত আমরা শক্তি পাই। দেখো, কার্বোহাইড্রেটের দহনে, মানে কার্বোহাইড্রেট যখন আমাদের শরীরে গিয়ে অক্সিজেন দ্বারা জারিত হয়, তারপর সেখান থেকে শক্তি তৈরি হয়। কার্বোহাইড্রেটের থেকে 1 গ্রাম কার্বোহাইড্রেট দহনে 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। 1 গ্রাম ফ্যাট থেকে প্রায় 9.3 কিলো ক্যালোরি শক্তি আমরা পাই। এবার এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট, এই তিনটেরই এমন একটা সামঞ্জস্যপূর্ণ খাদ্য গ্রহণ করতে হয় যাতে এই দৈনিক চাহিদা পরিপূর্ণ হয়। আচ্ছা, এই যে প্রাপ্তবয়স্ক পুরুষ ও প্রাপ্তবয়স্ক যে মহিলাদের যে চাহিদার কথা বললাম, এটাও প্রত্যেকের জন্য আলাদা আলাদা হয়। যে মানুষ যতটা কাজ করেন, যতটা বেশি শারীরিক পরিশ্রম করেন, সেইগুলোর উপর নির্ভর করে এই যে দৈনিক চাহিদা বদলে যায়। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ গর্ভবতী মহিলার ক্ষেত্রে তার যে কিলো ক্যালোরি প্রয়োজন সেটা কিন্তু আরেকটু বেড়ে যায়, সেটা প্রায় 1900 থেকে 2100 কিলো ক্যালোরি অবধি হয়ে থাকে। এখন আসি মানবদেহে বিপাকীয় গোলযোগ সম্বন্ধিত বিভিন্ন রোগে। এই যে বিপাকের গোলযোগের ফলে যে বিভিন্ন রোগ হয় সেগুলো হলো উচ্চ রক্তচাপ, হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিস মেলিটাস, স্থূলতা, অ্যাথেরোস্ক্লেরোসিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস। এইগুলো প্রথম হলো উচ্চ রক্তচাপ। রক্তচাপ কি আগে সেটা জানতে হবে। যখন কোনো রক্তবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন সে এই যে নালীটার গায়ে চাপ প্রদান করে, সেইটাই হলো রক্তচাপ। মানুষের স্বাভাবিক রক্তচাপ হলো 120/80 mmHg, মানে 120/80 মিলিমিটার এইচজি। পারস্তম্ভে যেহেতু মাপা হয় তাই এইচজি বলা হচ্ছে। এবার এক্ষেত্রে কি হয়, রক্তচাপ অনেকটা বেড়ে যায়। এই রক্তচাপ বেড়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে বেশিরভাগ যে কারণ দেখা যায় যে একটা নির্দিষ্ট এজের পরে এই যে উচ্চ রক্তচাপ হয়, সেক্ষেত্রে এই যে রক্তবাহের যে এলাস্টিসিটি সেইটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। সেই জন্য যখন রক্ত এর ভিতর দিয়ে প্রবাহিত হয় তখন এই যে দেওয়ালটাই অনেক বেশি চাপ প্রদান করে। নেক্সট হলো হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম হলো এই যে থাইরয়েড গ্রন্থি আছে আমাদের, এই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন ক্ষরিত হয়। যখন এই থাইরক্সিন ক্ষরণ শরীরে বেড়ে যায় তখন এই থাইরক্সিন ক্ষরণ বেড়ে যাওয়ার জন্য যে হৃদগতি সেটা বেড়ে যায়, তারপর রক্তচাপ বেড়ে যায়। এই পরিবর্তনগুলো শরীরে দেখা যায়। তার সাথে গয়টার হয়, এরকম গলা ফুলেও যায়, মানে এই যে থাইরয়েড গ্রন্থিটা সেটা বেশি সক্রিয় হয়ে পড়ে। বলছে হলো এই যে হাইপারথাইরয়েডিজম। নেক্সট হলো হাইপোথাইরয়েডিজম। হাইপো নামটা থেকেই বুঝতে পারছো যে এক্ষেত্রে যে থাইরয়েড গ্রন্থি সেটার কার্যকারিতা কমে গেছে, তার ফলে থাইরক্সিন যে হরমোন সেটাও কম ক্ষরিত হচ্ছে। তার ফলে আমাদের যে হৃদগতি সেটা স্বাভাবিকের থেকে কমে যাচ্ছে, রক্তচাপ সেটাও স্বাভাবিকের থেকে কমে যাচ্ছে। শিশুদের ক্ষেত্রে যদি এই রোগটা হয় তখন সেইটাকে বলে হলো ক্রেটিনিজম। এই হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম এগুলো যদি আরও ডিটেলসে জানতে চাও আমার চ্যানেলে এটা নিয়ে একটা ভিডিও করা আছে, আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। এখন আসি এই যে ডায়াবেটিস মেলিটাসে। এই ডায়াবেটিস মেলিটাস হলো একটা এই যে বিপাকীয় গোলযোগ সম্বন্ধিত একটি রোগ। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে যে ইনসুলিনের ক্ষরণ সেটা অনেকটা স্বাভাবিকের থেকে কম হয়। এই ইনসুলিন আমাদের শরীরে কি কাজ করে, যখন আমরা খাদ্য খাই, খাদ্য খাওয়ার পরে আমাদের শরীরে সেই খাদ্য যখন ভেঙে যায় এবং সরল খাদ্যে পরিণত হয় তখন সেখানে গ্লুকোজ উৎপন্ন হয়। তো এবার এই যে গ্লুকোজ এটা আমাদের রক্তে গিয়ে রক্তের যে গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দেয়।
এবার রক্তে বেশিক্ষণ গ্লুকোজ লেভেল উচ্চ থাকা আমাদের শরীরের জন্য ভালো না, শরীরের মানে বেশ কিছু অঙ্গের জন্য ভালো না, যেমন চোখ, যেমন পেশি, এরকম বেশ কিছু অঙ্গ আছে যেগুলোর জন্য ভালো না। সেজন্য আমাদের শরীর থেকে সেই সময় ক্ষরিত হয় ইনসুলিন। ইনসুলিন এই যে অতিরিক্ত যে গ্লুকোজের স্তরটাকে নামিয়ে স্বাভাবিক মাত্রায় এনে দেয়। এবার যাদের ক্ষেত্রে এই যে তোমার ইনসুলিন ক্ষরিত হয় না, তাদের ক্ষেত্রে কি হয়, রক্তে যে গ্লুকোজের মাত্রা সেটা অনেক বেশিক্ষণ ধরে উচ্চ থাকে, তার ফলে তাদের শরীরের বিভিন্ন যে মানে অঙ্গ সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, যেমন চোখ, কিডনি, মাসেল, এরকম বিভিন্ন অঙ্গ আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। সেই জন্য ডায়াবেটিস মেলিটাসও কিন্তু একটা বিপাকীয় গোলযোগ সম্বন্ধিত রোগ। নেক্সট হলো স্থূলতা। আমাদের দেশের প্রায় 1/4 লোক এই স্থূলতা রোগের শিকার। এই যে স্থূলতা রোগেরতে কি হয়, যে মানুষ খাদ্য গ্রহণ করছে সেই যে খাদ্য সেটা সম্পূর্ণভাবে খরচ হয় না, সেটা অতিরিক্ত যে খাদ্য মানে ক্যালোরি সেটা অ্যাডিপোস টিস্যুতে পরিবর্তিত হয়ে যায় এবং সেটা চামড়ার নিচে জমা হতে থাকে, সেইটাই হলো স্থূলতা। এই স্থূলতার জন্য এই বাকি সবকটা রোগ হতে পারে। মানে এই স্থূলতা যদি এমন একটা কারণ যেটা বাকি সমস্ত গোলযোগীয় বিপাকীয় যে গোলযোগের জন্য যে রোগগুলো হচ্ছে সেগুলো সব একাই ঘটাতে পারে। অর্থাৎ স্থূলতার জন্য রক্তচাপ হয়, হাইপারথাইরয়েডিজম হয়, তারপর ডায়াবেটিস মেলিটাস হতে পারে, অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, আর্থ্রাইটিস হতে পারে, এই সব কটা রোগে কিন্তু হতে পারে। নেক্সট আসি অ্যাথেরোস্ক্লেরোসিসে। আমাদের শরীরে যে ধমনী আছে, ধমনীর মধ্যে দিয়ে যে অতিরিক্ত অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয়, সেক্ষেত্রে ফ্যাট এবং যে শ্বেত রক্তকণিকা এইটা যুক্ত হয়ে গিয়ে ধমনীর প্রাচীরকে অনেক বেশি মানে গাঢ় করে দেয়, মানে ধমনীর ভিতরে যে রক্ত প্রবাহিত হওয়ার জায়গাটাকে কমিয়ে দেয়। মানে নর্মাল অবস্থায় যদি ধমনীটা এই রকম থাকে, অ্যাথেরোস্ক্লেরোসিসের ফলে এর গায়ে ধরো এরকমভাবে সঞ্চিত হয়ে গেছে, ফ্যাট সঞ্চিত হয়েছে, শ্বেত রক্তকণিকা সঞ্চিত হয়েছে, তার ফলে এই জায়গাগুলো এরকমভাবে কমে এসছে, রক্ত প্রবাহের জায়গাটা কমে এসছে। তার ফলে কি হয়, এর ভিতর দিয়ে যখন রক্ত যাচ্ছে এই দেওয়ালে অনেক বেশি চাপ সৃষ্টি করে, তার ফলে হৃৎপিণ্ডেও এর একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। নেক্সট আসি আর্থ্রাইটিসে। এক্ষেত্রে কি হয়, এই যে আমাদের যে সমস্ত সন্ধিগুলো আছে সেই সন্ধিগুলোর ভেতরে যে তরল আছে সেই তরলটা ক্রমশ শুকিয়ে যায়, তার ফলে এই যে দুটো অস্থি, এই দুটো অস্থির মধ্যে অনেক বেশি ফ্রিকশন বা ঘর্ষণ হয় এবং সেটার জন্য প্রচণ্ড ব্যথা হয়, সেটাই হলো আর্থ্রাইটিস। আর লিভার সিরোসিস, এক্ষেত্রে যে লিভার বা যকৃৎ কোষ সেটা ক্রমশ নষ্ট হতে থাকে, তার ফলে আমাদের শরীরে যে বিভিন্ন রকম যে পাচনমূলক যে কাজ লিভারের, তারপর ধরো শরীর থেকে যে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা সেইটা নষ্ট হতে থাকে। নেক্সট হলো শরীর থেকে যে বিভিন্ন রোগ জীবাণু ধ্বংসকারী যে কাজ লিভারের সেটাও নষ্ট হতে থাকে। তাহলে আজ এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো, আমি রিপ্লাই করব। আর তোমরা এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।